বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবায়েত আফরোজ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমি আজকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার 1954 সাল এবং 1982 সালের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, যেহেতু আজকে আমার প্রথম ক্লাস, সেহেতু তোমাদেরকে প্রথমেই আমি একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে আছো, ভালো আছো, সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের এই বাসাতে থাকাকালীন সময়ে পড়াশোনা যাতে বিঘ্ন না হয়, তোমাদের সেশন যাতে লস না হয়, সেজন্য এই ক্লাসের ব্যবস্থা করেছেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ব্যবস্থাকে আমি স্বাগত জানাচ্ছি এবং তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে এবং পরবর্তীতে তোমাদের যাতে সেশন জট নিরসন করা যায় খুব দ্রুততম সময়ের মধ্যে, সেই ব্যবস্থায় তোমরা একসাথে সম্পৃক্ত হবে। তো আজকে আমি আমার ক্লাস শুরু করছি। প্রথমেই লক্ষ্য করো, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে 1954 সাল এবং 1982 সালে চীনের সংবিধানের বৈশিষ্ট্য। তো প্রথমে আমরা লক্ষ্য করি যে চীনের একটা ম্যাপ লক্ষ্য করছি। এই ম্যাপে চীনের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন প্রদেশ, বিভিন্ন শহর এখানে আছে। আমরা লক্ষ্য করছি চীনের রাজধানী যে বেইজিং, এখানেই চীনের মূলত জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত, জাতীয় গণকংগ্রেস এখানেই অবস্থিত এবং এই গণকংগ্রেসের মাধ্যমেই সমস্ত চীন পরিচালিত হয়। তো আমরা চীনের সংবিধান আলোচনা করব। এরপরে আমরা একটু লক্ষ্য করি চীনের সংবিধান সম্পর্কে। চীনের সংবিধান দেখতে কেমন, চীনের সংবিধানের উপরে লেখা কেমন, চীনের উপরে যে লগোটা আছে লগোটা দেখতে কেমন। তো চীনের সংবিধান, কনস্টিটিউশন অফ দ্য পিপল রিপাবলিক অফ চায়না, চীনের সংবিধান সম্পর্কে তোমরা ধারণা পেলে। এরপরে আমরা লক্ষ্য করি যে চীনের জাতীয় গণকংগ্রেস, এখানেই মূলত চীনের যে অধিবেশন হয় জাতীয় গণকংগ্রেসের, এখানে যারা সদস্য হয় এদেরকে কি বলে তোমরা জানো? অনেকেই জানো যারা পড়াশোনা করেছো। এই যে চীনের জাতীয় গণকংগ্রেস সদস্যদেরকে ডেপুটি বা প্রতিনিধি বলা হয়, মূলত ডেপুটি বলা হয়ে থাকে। লক্ষ্য করো, এটা চীনের জাতীয় গণকংগ্রেসের প্রথম ফ্রন্ট সাইড। তো প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমেই আমরা 1954 সালের সংবিধান এবং 1982 সালের সংবিধানের বৈশিষ্ট্য জানার পূর্বে প্রথমে সংবিধান কি সেটা জানার চেষ্টা করি। তোমরা লক্ষ্য করো যে সংবিধান মূলত কতগুলো লিখিত বা অলিখিত নিয়মাবলীর সমষ্টি। তোমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল কি বলেছেন তোমরা অনেকেই পড়ে আসছো, জানো। তারপরে আমি একটু বলি যে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন, কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ, অর্থাৎ সংবিধান হলো রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন প্রণালী। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে সংবিধান বলতে আমরা বুঝি যার মাধ্যমে কোনো রাষ্ট্র পরিচালিত হয়, যে নিয়ম নীতি যে যার মধ্যে লিপিবদ্ধ থাকে তাকেই আমরা সংবিধান বলবো। এবার আমরা 1954 সালের সংবিধানের বৈশিষ্ট্য জানার পূর্বে 1954 সালের সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। 1954 সালের সংবিধানের পটভূমি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা, 1953 সালে মাও সেতুং এর নেতৃত্বে একটি সাংবিধানিক কমিটি গঠিত হয়। এরপরে ইতোমধ্যে চীনের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির খসড়া সংবিধানের একটি রূপরেখা রচনা করেন। মাও সেতুং এর নেতৃত্বাধীন সংবিধান রচনা কমিটি খসড়া সংবিধানটি পর্যালোচনা করে দেখেন এবং জাতীয় স্তরে এ বিষয়ে আলোচনা করা হয়। এরপরে লক্ষ্য করো, বিভিন্ন রাজনৈতিক দল, গণসংগঠন এবং অন্যান্য প্রতিনিধিরা প্রায় 2 মাস ধরে কম বেশি 8,000 মানুষ এই আলোচনায় যোগ দেন।
এরপরে খসড়া সংবিধানটি ব্যাপক বিচার বিশ্লেষণ ও আলোচনার জন্য 1954 সালের 14 জুন জনসম্মুখে উপস্থিত করা হয় এবং জাতীয় ও আঞ্চলিক স্তরে দীর্ঘ 6 মাস খসড়া সংবিধান সম্পর্কে আলাপ আলোচনা চলে। এরপরে লক্ষ্য করো, প্রয়োজনীয় সংশোধনীর জন্য সুপারিশ আসে এবং চূড়ান্ত খসড়া সংবিধানটি কেন্দ্রীয় গণপরিষদের কাউন্সিলের কাছে পেশ করা হয়। এরপরে 1954 সালের 9 সেপ্টেম্বর 34তম অধিবেশনে তা গ্রহণ করা হয়। এরপর জাতীয় গণকংগ্রেসের অনুমোদন লাভের জন্য তা জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনে পেশ করা হয়। তারপরে 1954 সালে 20 সেপ্টেম্বর জাতীয় গণকংগ্রেস সর্বসম্মতিক্রমে খসড়া সংবিধানটি অনুমোদন ও গ্রহণ করে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল 1954 সালের সংবিধান পটভূমি। তো এবারে আমি 1954 সালের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা লক্ষ্য করো যে 1954 সালের সংবিধান প্রথম বৈশিষ্ট্য ছিল হচ্ছে সংক্ষিপ্ত সংবিধান, অর্থাৎ সংক্ষিপ্ততা ছিল 1954 সালের সংবিধানের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ এটার একটি প্রস্তাবনা ছিল, 4টি অধ্যায় ছিল এবং 106টি ধারা ছিল। 1 থেকে 20 ধারা পর্যন্ত মূলনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে 21 থেকে 44 নম্বর ধারা পর্যন্ত রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়েছে। নাগরিকের অধিকার ও কর্তব্য সমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায় 85 থেকে 103 নম্বর ধারা পর্যন্ত। জাতীয় পতাকা, জাতীয় প্রতীক এবং রাজধানী সম্পর্কে আলোচনা করা হয়েছে 104 থেকে 106 নম্বর ধারা পর্যন্ত। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে সংবিধানের যে সংক্ষিপ্ত সংবিধান এখানে বলা হয়েছে যে সংক্ষিপ্ত সংবিধান বা লিখিত সংবিধান ছিল। এখানে এই সংবিধানে এই প্রস্তাবনাগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ। অতএব আমরা এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব। আমরা 2 নম্বর পয়েন্টে যাই। 2 নম্বরে বলছে হচ্ছে সংবিধানের প্রস্তাবনা। সংবিধানের প্রস্তাবনা 1954 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত। 1954 সালের সংবিধানের প্রস্তাবনায় সব রকম শোষণ ও দারিদ্র্যের অবসান এবং শান্তিপূর্ণ উপায়ে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলা হয়েছে চীনে ধাপে ধাপে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জাতি এবং জাতীয় সমাজে ঐক্য সাধনের কথা বলা হয়েছে। সোভিয়েত ইউনিয়নের সাথে সহযোগিতা সহ মানব সমাজের অগ্রগতি ও বিশ্ব শান্তির কথা 1954 সালের সংবিধানে কিন্তু বলা হয়েছিল। আমরা লক্ষ্য করি এরপরে শান্তিপূর্ণ উপায়ে সমাজতান্ত্রিক রূপান্তর। 1954 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে সমাজতান্ত্রিক রূপান্তর। অর্থাৎ তোমরা লক্ষ্য করো জাতীয় অর্থনীতির সমাজতান্ত্রিক রূপান্তর হবে শান্তিপূর্ণ উপায়ে। শ্রমিক ও কৃষক শ্রেণীর মৈত্রী হবে সমাজতন্ত্র বিনির্মাণের আসল হাতিয়ার। এরপরে লক্ষ্য করো যে জনগণই সকল ক্ষমতার উৎস। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেকটি রাষ্ট্রেই আসলে জনগণের উপর বেসিস করেই সেই রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। জনগণের আবেগ, জনগণের চাহিদা, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা, মূলত প্রত্যেকটা দেশের মূল শক্তি হচ্ছে সে দেশের জনগণ। এবং চীনের সংবিধানে জনগণকেই সকল ক্ষমতার উৎস হিসাবে চীনের সংবিধানে প্রতিষ্ঠিত করা হয়েছিল। তোমরা লক্ষ্য করো যে সংবিধানের 1 নম্বর ধারায় গণপ্রজাতন্ত্রী চীনকে জনগণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে অভিহিত করা হয়েছিল। এরপরে আমরা লক্ষ্য করি জনগণের সার্বভৌমিকতা। অর্থাৎ 1954 সালের চীনের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে জনগণের সার্বভৌমিকতা। অর্থাৎ চীনের সংবিধানের 2 নম্বর ধারাতে সার্বভৌমিকতার সুস্পষ্ট উল্লেখ রয়েছে। জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালিত হবে এবং জনগণ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে যে কোনো সরকার পরিবর্তন বা সরকার উপর প্রভাব ফেলতে পারে। এরপরে আমরা লক্ষ্য করি জাতিসমূহের সমান অধিকার। 1954 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে জাতিসমূহের সমান অধিকার। অর্থাৎ চীনের জাতিসমূহের সমান অধিকার ছিল 1954 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই সংবিধানের মূলত 3 নম্বর ধারাতে এই জাতিসমূহের সমান অধিকারের কথা বলা হয়েছে। চীনে বিভিন্ন ধরনের জাতি, উপজাতি, বিভিন্ন ভাষা, বর্ণের, ধর্মের বিভিন্ন উপজাতি সহ
বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত। তো এইসব মানুষের সমান অধিকার কথা কিন্তু 1954 সালের সংবিধানে বলা হয়েছে। তিনি মোট 56টি জাতিসমূহের মধ্যে সকলের মধ্যে যে সমান অধিকারের কথা বলা হয়েছে 1954 সালের সংবিধানে তা উল্লেখ রয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি জাতীয় গণকংগ্রেস। 1954 সালের সংবিধানে জাতীয় গণকংগ্রেস নামে একটি গণকংগ্রেসের কথা বলা হয়েছে। মূলত 1954 সালের সংবিধানে জাতীয় গণকংগ্রেস একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে পরিগণিত, অর্থাৎ এই সংস্থাটি আইন প্রণয়নের একমাত্র অধিকারী। সংবিধানের 21 নম্বর ধারায় বলা হয়েছে যে দ্য ন্যাশনাল পিপল রিপাবলিক অফ চায়না ইজ দ্য হাইয়েস্ট অর্গান অফ দ্য স্টেট পাওয়ার, অর্থাৎ চীনের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জাতীয় গণকংগ্রেস এবং এটি আইন প্রণয়নের একমাত্র সংস্থা হিসেবে পরিগণিত হয়েছে। এরপর আমরা লক্ষ্য করি স্থায়ী কমিটি। চীনের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্থায়ী কমিটি। 65 জন সদস্য নিয়ে এই স্থায়ী কমিটি গঠনের কথা বলা হয়েছে। জাতীয় গণকংগ্রেস যখন অধিবেশন থাকবে না তখন স্থায়ী কমিটি জাতীয় গণকংগ্রেসের ক্ষমতা ও কাজগুলো সম্পূর্ণ করবে। এর কাজ নির্বাচন পরিচালনা করা এবং অসাংবিধানিক আইন বাতিল করা। এরপরে আমরা লক্ষ্য করি মৌলিক অধিকার ও কর্তব্য। 1954 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মৌলিক অধিকার ও কর্তব্য, অর্থাৎ নাগরিকের যে মৌলিক অধিকার, নাগরিক হিসেবে যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার লিপিবদ্ধ কিন্তু 1954 সালের সংবিধানে ছিল এবং নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের কথা কিন্তু 1954 সালের সংবিধানে উল্লেখ ছিল। এরপরে আমরা লক্ষ্য করি রাষ্ট্রীয় পরিষদ। 1954 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে রাষ্ট্র পরিষদের সৃষ্টি, অর্থাৎ প্রধানমন্ত্রী, কয়েকজন উপপ্রধানমন্ত্রী, অন্যান্য কয়েকজন মন্ত্রী ও বিভিন্ন কমিশনের প্রধানদের নিয়ে এই পরিষদ গঠিত হতো। এরপর আমরা লক্ষ্য করি চেয়ারম্যানের পদ, অর্থাৎ 1954 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল চেয়ারম্যানের পদ। 4 বছরের জন্য এই চেয়ারম্যান নির্বাচিত হতেন এবং তাকে সাহায্য করার জন্য একটি ভাইস চেয়ারম্যান নিয়োগের কথা বলা হয়েছে। ভাইস চেয়ারম্যানের মেয়াদ হবে 4 বছর। এরপরে আমরা লক্ষ্য করি যে রাজনৈতিক আশ্রয়দান, অর্থাৎ কোনো বিদেশি নাগরিক যদি কোনো দেশ থেকে রাজনৈতিক বা অন্য কোনো কারণে বিতাড়িত হয়ে যদি গণপ্রজাতন্ত্রী চীনের সরকারের কাছে আশ্রয় চায় তাহলে চীনের সংবিধান তাকে আশ্রয়দানের ব্যবস্থা রেখেছেন। এরপর আমরা লক্ষ্য করি যে সংবিধান সংশোধন। 1954 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে সংবিধান সংশোধন, অর্থাৎ সংবিধান অনুসারে জাতীয় গণকংগ্রেসের 2/3 ডেপুটির অনুমোদনের মাধ্যমে সংবিধানের যে কোনো অংশ সংশোধন করা যেত। এরপরে আমরা লক্ষ্য করি জাতিগত স্বায়ত্তশাসন, অর্থাৎ জাতি গণপ্রজাতন্ত্রী চীনের বিভিন্ন ধরনের জাতি রাষ্ট্র একসাথে বাস করত, অর্থাৎ এখানে প্রায় 56 ধরনের জাতির ধর্মের মানুষ ছিল। তো এই জাতির স্বায়ত্তশাসনের কথা কিন্তু 1954 সালের সংবিধানে উল্লেখ রয়েছে। বিভিন্ন জাতি, উপজাতি, ভাষা, ধর্ম, বর্ণ, বিভিন্ন ধরনের মানুষের যে স্বায়ত্তশাসন, এখানে কিন্তু সেই স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে। তাছাড়া বিভিন্ন উপজাতিদের মধ্যে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের যে প্রতিনিধিত্বের ব্যবস্থা কিন্তু 1954 সালের সংবিধানে ব্যবস্থা করা হয়েছিল। এরপর আমরা লক্ষ্য করি সামরিক বাহিনীর ভূমিকা, অর্থাৎ 1954 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে সামরিক বাহিনীর ভূমিকা। সংবিধানের 20 নম্বর ধারাতে কিন্তু এই সামরিক বাহিনীর ভূমিকা সম্পর্কে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সামরিক বাহিনী দেশের অভ্যন্তরে এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে কিভাবে দেশকে রক্ষা করবে, দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে কিভাবে কাজ করবে, এই সমস্ত বিষয় কিন্তু 1954 সালের সংবিধানে লিপিবদ্ধ ছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো এর পরের পয়েন্ট হচ্ছে আঞ্চলিক শাসন। 1954 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আঞ্চলিক শাসন, আঞ্চলিক শাসনের ব্যবস্থা। আঞ্চলিক শাসন 1954 সালের সংবিধানে
21টি প্রদেশ এবং 5টি স্বয়ংশাসিত অঞ্চলের কথা কিন্তু বলা হয়েছিল। এরপরে আমরা লক্ষ্য করি বিচার কাঠামো। 1954 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে বিচার কাঠামো, অর্থাৎ বিচার কাঠামো ছিল ক্রমস্তর বিন্যস্ত এবং কেন্দ্রীভূত। বিচার কাঠামোকে আমরা পিরামিডের সাথে তুলনা করতে পারি। শীর্ষে সর্বোচ্চ গণ আদালত এবং জাতীয় গণকংগ্রেস কর্তৃক এদেরকে নিয়োগপ্রাপ্ত করা হতো, এবং সর্বনিম্ন ছিল আঞ্চলিক গণ আদালত ও বিশেষ আদালত। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল মূলত 1954 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য। এরপরে আমরা 1982 সালের সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো 1982 সালের সংবিধান নিয়ে আলোচনার পূর্বে 1982 সালের সংবিধানের পটভূমিকা নিয়ে একটু আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, 1978 সালের মার্চ মাসে পঞ্চম জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনে গণসাধারণতন্ত্রী চীনের তৃতীয় সংবিধান গৃহীত হয়। 1982 সালের 4 ডিসেম্বর পঞ্চম জাতীয় গণকংগ্রেসের পঞ্চম অধিবেশনে গণসাধারণতন্ত্রী চীনের চতুর্থ সংবিধান গৃহীত হয়। 4 বছরের মধ্যে নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা সম্বন্ধে প্রশ্ন ওঠা স্বাভাবিক। 10 বছর ধরে সাংস্কৃতিক বিপ্লব যে রাজনৈতিক ও মতাদর্শগত বিভ্রান্তির সৃষ্টি করেছিল, ওই সংবিধান এর মাধ্যমে তা দূর করা সম্ভব হয়নি। অর্থাৎ তোমরা লক্ষ্য করো যে চীনে কিন্তু সংবিধান একবার প্রতিষ্ঠিত হয়নি। চীনে প্রথম সংবিধান তৈরি হয়েছিল 1954 সালে, এরপরে 1975 সালে, তারপরে 1978 সালে এবং 1982 সালে। তোমরা লক্ষ্য করো যে সাধারণত চীনের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নতুন সংবিধান রচনার পটভূমিকা তৈরি করেছিল। চীনের কমিউনিস্ট পার্টি অতীত বামপন্থী ও দক্ষিণপন্থী বিচ্যুতির থেকে মুক্ত করে পার্টিকে সঠিক পথে পরিচালনা করা দরকার হয়ে পড়ে। এরপরে 1980 সালের সেপ্টেম্বরে পঞ্চম জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনে 1978 সালের সংবিধান সংশোধনের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করা হয়। লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা, জনগণের মতামতের ভিত্তিতে এ কমিটি খসড়া সংবিধান প্রণয়ন করে। পঞ্চম জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি 23তম অধিবেশনে খসড়া সংবিধানটি পেশ করা হয়। এরপরে জনগণের মতামতের ভিত্তিতে খসড়া সংবিধানটি সংশোধন করা হয়। তারপর জাতীয় গণকংগ্রেসের পঞ্চম অধিবেশনে গণপ্রজাতন্ত্রী চীনের নতুন সংবিধান গ্রহণ করা হয়। জাতীয় গণকংগ্রেসের উপস্থিতিতে 3040 জন সদস্যের মধ্যে 3037 জন প্রতিনিধি সমমতাবলম্বী হয়ে চীনের নতুন সংবিধান গ্রহণ করে। সদস্যের মধ্যে 3 জন ভোট প্রদান থেকে বিরত ছিলেন। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল মোট চীনের 1982 সালের সংবিধানের পটভূমি। এরপরে আমরা 1982 সালের সংবিধানের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো, চীনের 1982 সালের সংবিধানের প্রথম বৈশিষ্ট্য ছিল হচ্ছে দীর্ঘ প্রস্তাবনা ছিল, 138টি ধারা ছিল, রাষ্ট্রের সাধারণ নীতি, রাষ্ট্র ব্যবস্থার কাঠামো, বিভিন্ন রাষ্ট্রীয় ব্যবস্থার গঠন, ক্ষমতা ও কার্যাবলী লিখিত আকারে ছিল। সংবিধান আলোচনার বিষয় 4টি অধ্যায়ে বিন্যস্ত ছিল। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে আমরা যখন সংবিধানের বৈশিষ্ট্য লিখব, যখন লিখিত সংবিধান লিখব, তো লিখিত সংবিধানের মধ্যে এই ইনফরমেশনগুলো লেখা অতীব জরুরি। অর্থাৎ সংবিধানে লিখিত আকারে ছিল লিখিত সংবিধানের মধ্যে দীর্ঘ প্রস্তাবনা ছিল। প্রস্তাবনাটা ছিল দীর্ঘ, 138টি ধারা ছিল, রাষ্ট্রের সাধারণ নীতি, রাষ্ট্র ব্যবস্থার কাঠামো, বিভিন্ন রাষ্ট্রীয় ব্যবস্থার গঠন, ক্ষমতা ও কার্যাবলী লিখিত আকারে ছিল। সংবিধান আলোচনার বিষয় 4টি অধ্যায়ে বিন্যস্ত ছিল। এইটা 2বার পড়ার কারণ হচ্ছে এটা তোমাদের মনে রাখা খুব বেশি জরুরি। পরীক্ষার খাতাতে এই ইনফরমেশনগুলো লিখলে তোমরা অধিক নাম্বার পাবে আশা করছি। এরপরে আমরা লক্ষ্য করি দুষ্পরিবর্তনীয় সংবিধান, অর্থাৎ 1982 সালের সংবিধান মূলত ছিল দুষ্পরিবর্তনীয় সংবিধান, সুপরিবর্তনীয় নয়। মূলত সংবিধানের 64 নং ধারাতে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। এই পদ্ধতি অনুসারে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি বা জাতীয় গণকংগ্রেসের 1/5 অধিক ডেপুটি সংবিধান সংশোধনের জন্য প্রস্তাব উত্থাপন করতে পারেন। গণকংগ্রেসের মোট ডেপুটি 2/3 সদস্য প্রস্তাব সমর্থন করলে সংবিধান সংশোধনযোগ্য হবে। অর্থাৎ তোমরা লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা যে সংবিধান পরিবর্তনের জন্য প্রথমে প্রস্তাব উত্থাপনের জন্য সংবিধানের
যে সদস্য বা ডেপুটিদের 5/1 সদস্যদের প্রস্তাব উত্থাপনের জন্য প্রস্তুত থাকতে হবে বা একত্রিত হতে হবে। একত্রিত হয়ে এই সংশোধনী বিল উত্থাপন করতে হবে এবং জাতীয় গণকংগ্রেসের 2/3 মানে 3/2 সদস্যের সমর্থনের মাধ্যমে কিন্তু সংবিধান সংশোধন হতে পারে। তোমরা লক্ষ্য করো যে বাংলাদেশের সংবিধানও কিন্তু একইভাবে পরিবর্তন করা যায় বা সংশোধন করা যায়। বাংলাদেশের সংসদের যে সদস্য আছে তাদের 2/3 অর্থাৎ 3/2 সদস্যের ভোটে কিন্তু এই সংবিধান পরিবর্তন করা যায়। ঠিক অনুরূপভাবে চীনের সংবিধানও 2/3 সদস্যের ভোটে সেটা পরিবর্তন করা সম্ভব। এরপর আমরা লক্ষ্য করি সংবিধানের প্রাধান্য। 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে সংবিধানের প্রাধান্য, অর্থাৎ সংবিধানের রাষ্ট্রের মৌলিক আইন এবং সর্বোচ্চ আইন হিসেবে পরিগণিত হয়েছিল এবং সংবিধানকে প্রাধান্য 1982 সালের সংবিধানে উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি যে রাষ্ট্রের তাত্ত্বিক ভিত্তি। 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল রাষ্ট্রের তাত্ত্বিক ভিত্তি, অর্থাৎ তত্ত্বগত ভিত্তি হলো মার্ক্সবাদ, লেনিনবাদ ও মাও সেতুং আদর্শ, অর্থাৎ মার্ক্সবাদ, লেনিনবাদ ও মাও সেতুং এর আদর্শে কিন্তু গণপ্রজাতন্ত্রী চীন পরিচালিত হবে। তার অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সকল ব্যবস্থা কিন্তু মার্ক্সবাদ, লেনিনবাদ এবং মাও সেতুং এর আদর্শে পরিচালিত হবে। বিশেষ করে আধুনিক সমাজতন্ত্রের ভিত্তিতে পরিচালিত হবে। এরপরে আমরা লক্ষ্য করি যে সংবিধানের প্রস্তাবনা। 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে সংবিধানের প্রস্তাবনা। এই সংবিধানের প্রস্তাবনার মধ্যে তোমরা লক্ষ্য করো যে একটি দীর্ঘ প্রস্তাবনা আছে। চীনের ক্রমবিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস, রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি, জাতীয় ও আন্তর্জাতিক নীতি ব্যক্ত করা এবং জাতীয় আন্তর্জাতিক নীতি ব্যক্ত করা হয়েছে এই সংবিধানে। এরপরে আমরা লক্ষ্য করি যে রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি। 1954 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি। রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে বর্তমান সংবিধানের 1 নম্বর ধারায় বলা হয়েছে যে গণপ্রজাতন্ত্রী চীন হলো শ্রমিক শ্রেণীর নেতৃত্বে পরিচালিত এবং শ্রমিক কৃষক শ্রেণীর ভিত্তিতে প্রতিষ্ঠিত জনগণতান্ত্রিক একনায়কতন্ত্রের অধীনে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। এরপরে আমরা লক্ষ্য করি সমাজতান্ত্রিক ব্যবস্থা, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী চীনের 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সমাজতান্ত্রিক ব্যবস্থা। সংবিধানের 1 নম্বর ধারাতে বলা হয়েছে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা হলো গণপ্রজাতন্ত্রী চীনের মূল ব্যবস্থা, অর্থাৎ সমাজতন্ত্রের উপর ভিত্তি করে, সমাজতান্ত্রিক ব্যবস্থার উপর ভিত্তি করে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালিত হবে। এরপর আমরা লক্ষ্য করি জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি। 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি, অর্থাৎ সংবিধানের 2 নম্বর ধারা অনুসারে গণপ্রজাতন্ত্রী চীনের ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত করা হয়েছে, অর্থাৎ জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতির কথা এখানে উল্লেখ রয়েছে। গণতান্ত্রিক কেন্দ্রিকতা। 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো গণতান্ত্রিক কেন্দ্রিকতা। সংবিধানের 3 নম্বর ধারায় গণতান্ত্রিক কেন্দ্রিকতার কথা বলা হয়েছে। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে অন্যতম উপায় হিসাবে গণতান্ত্রিক কেন্দ্রিকতা নীতিটি স্বীকৃত ও প্রযুক্ত হয়েছে। যে ছাত্রছাত্রীরা, এরপর আমরা লক্ষ্য করি যে বহুজাতিক রাষ্ট্র। 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বহুজাতিক রাষ্ট্র। চীনে কম বেশি 56টি জাতি রাষ্ট্রের লোকজন বসবাস করত। সবাই একসাথে বসবাস করত এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করার জন্য তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং আজ অবধি গণপ্রজাতন্ত্রী চীনের এই ব্যবস্থা প্রচলিত রয়েছে। আমি বলতে চাই যে গণপ্রজাতন্ত্রী চীন আজকে যে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে তা মূলত মাও সেতুং এর এসব বহুমুখী নেতৃত্বের কারণেই আজকে এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি যে এককেন্দ্রিক রাষ্ট্র। গণপ্রজাতন্ত্রী চীন মূলত একটা কেন্দ্র বা এককেন্দ্রিক রাষ্ট্র হিসাবে পরিচালিত হওয়ার কথা 1982 সালের সংবিধানে বলা হয়েছে। তাই 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এককেন্দ্রিকতা। একটা কেন্দ্র থেকে সমগ্র চীনে পরিচালনা করাই মূলত এর উদ্দেশ্য ছিল। এরপরে আমরা লক্ষ্য করি অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমরা লক্ষ্য করো, সংবিধানের ৬ নং ধারা অনুসারে চীনের সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি হলো উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় মালিকানা। মালিকানা দুই ধরনের: ক সমগ্র জনগণের মালিকানা, খ শ্রমজীবী মানুষের মালিকানা। যে কোনো দেশের ফুয়েল হিসেবে কাজ করে সেই দেশের অর্থনীতি। এই অর্থনীতিকে সার্বিকভাবে সুষ্ঠুভাবে গড়ে তুলতে হলে সে দেশের অর্থনীতিকে সুবিন্যস্তভাবে পরিচালনা করা একান্ত গুরুত্বপূর্ণ। তোমরা লক্ষ্য করো যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য তিনি নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। মূলত তার চিন্তা চেতনার মধ্য দিয়েই আজকে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ হয়তো চীনের চেয়ে অনেক উন্নত রাষ্ট্র হিসেবে পরিগণিত হতো। তিনি অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য নানা পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু কুচক্রী মহল তার চিন্তা চেতনাকে, তার আদর্শকে বাস্তবায়ন করতে দেয়নি। বিভিন্ন আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে কিন্তু তাকে হত্যা করা হয় এবং আমাদের দেশকে ধ্বংস করার এক দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়। আমরা আজও তার ফলাফল বহন করে আসছি। আমরা সেই হত্যাকাণ্ডের ফলেই আমরা আজকে জাতিতে জাতিতে বিভক্ত, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে বিভক্ত, আমরা প্রত্যেকটা জায়গায় বিভক্ত। সেই জায়গাটা যদি আমরা ফিরে পেতাম, সেই জায়গাটা যদি না আসতো তাহলে আজকে এই এত কিছু নিয়ে এত কথা বাংলাদেশে আসতো না। অর্থনীতি নিয়ে, রাজনীতি নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে এত সংকোচ, এত দ্বিধা তৈরি হতো না। সেই কুচক্রী মহল, সেই আন্তর্জাতিক মহল লক্ষ্য করেছিল যে বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে উন্নতির চরম শিখরে উঠে যাবে। ঠিক তখনই বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করে এবং দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো, বঙ্গবন্ধু, আমি এই কথাগুলো বলছি, এই কথাগুলো বলার কিছু কারণ আছে। যে অর্থনৈতিক ব্যবস্থা বঙ্গবন্ধু দাঁড় করাতে চেয়েছিলেন, আজকে চীনে দেখা যাচ্ছে চীন গোটা বিশ্ব শাসন করার সক্ষমতা তার তৈরি হয়েছে। বঙ্গবন্ধু লক্ষ্য করেছিলেন যে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা দেশের জনগণকে সঠিকভাবে পরিচালিত করতে হলে কিছু কিছু ক্ষমতা, কিছু কিছু বিষয় নিজে পরিচালনা করতে হবে। সেই চিন্তা চেতনা থেকে কিন্তু তিনি তার মতো করে দেশ পরিচালনা করার জন্য তিনি কাজ করতে চাচ্ছিলেন। তিনি কখনো কাউকে অবিশ্বাস করতেন না। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি যদি আহ সঠিক জিনিসটা সঠিকভাবে পরিচালনা করতেন তাহলে হয়তোবা তাকে আজকে ওইভাবে নিহত হতে হতো না এবং বাংলাদেশ আজকে এই অবস্থায় থাকতো না এবং আমরা আরো সুন্দর, আরো অনেক শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে, আরো শিক্ষিত জাতি হিসাবে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতাম। তো যাই হোক, চীনের সংবিধানের ৬ নম্বর ধারা অনুসারে চীনের সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি হলো উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় মালিকানা। রাষ্ট্রীয় উৎপাদনের উপকরণের উপর এখানে লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে দুই ধরনের মালিকানার কথা বলা হয়েছে। সমগ্র জনগণের মালিকানা, এর মালিক কেউ না, সমগ্র জনগণই এর মালিক হবে এবং শ্রমজীবী মানুষের মালিকানা, যারা শ্রম দেবে, যারা শ্রম অর্জন করে জীবিকা অর্জন করবে, তাদের মালিকানা। এরপরে আমরা লক্ষ্য করি যে বন্টন নীতি। 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বন্টন নীতি, অর্থাৎ প্রত্যেকে তার সামর্থ্য অনুসারে দিবে এবং প্রাপ্যতা অনুসারে পাবে। এই নীতি অনুসারে কিন্তু চীনের অর্থনৈতিক অবস্থা খুব মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত গোটা বিশ্বকে অর্থনৈতিক দিক থেকে শাসন করছে। অর্থাৎ প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী দিবে। আমার কতটুকু সামর্থ্য, একটা ব্যক্তির কতটুকু সামর্থ্য, যতটুকু সামর্থ্য আছে ততটুকুই সে তার রাষ্ট্রকে দিবে বা দেশকে দিবে বা সমাজকে দিবে এবং সে তার প্রাপ্যতা অনুযায়ী সে কিন্তু পাবে। এই নীতিটা কিন্তু 1982 সালের সংবিধানে সন্নিবেশিত ছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো, 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি, অর্থাৎ 1982 সালের সংবিধানে ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি দেওয়া হয়েছিল। অর্থাৎ সংবিধানের 8 নং এবং 13 নং ধারাতে এই ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতির কথা বলা হয়েছিল। এরপরে আমরা লক্ষ্য করি যে বৈদেশিক বিনিয়োগের স্বীকৃতি। 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে বৈদেশিক বিনিয়োগের স্বীকৃতি, অর্থাৎ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে যে স্বীকৃতি দেওয়া দরকার 1982 সালের সংবিধানে 18 নম্বর অনুচ্ছেদে সেটা দেওয়া হয়েছিল। এক দেশের সাথে অন্য দেশের যে বৈদেশিক বিনিয়োগের স্বীকৃতি 1982 সালের সংবিধানে দেওয়া হয়েছিল। এরপরে আমরা লক্ষ্য করি যে অর্থনৈতিক পরিকল্পনা। যে কোনো দেশের অর্থনৈতিক চাকা
ঘূর্ণায়মানের জন্য, ঘুরানোর জন্য অর্থনৈতিক পরিকল্পনা, একটি বিশাল পরিকল্পনা, একটা সূক্ষ্ম পরিকল্পনা দরকার, বুদ্ধিভিত্তিক পরিকল্পনা দরকার। এই অর্থনৈতিক পরিকল্পনার কথা কিন্তু 1982 সালের সংবিধানের উল্লেখ ছিল। এই অর্থনৈতিক পরিকল্পনা সংবিধানের 15 নম্বর ধারাতে আহ, উল্লেখ ছিল। অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমেই চীনকে মূলত সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেই, সমাজতন্ত্রকে উপযোগ্য হিসাবে ধরেই কিন্তু আজকে গণপ্রজাতন্ত্রী চীন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অর্থনৈতিক দিক থেকে। এরপরে আমরা লক্ষ্য করি ক্ষমতা স্বতন্ত্রীকরণের অস্বীকৃতি, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী চীনে ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতিকে অস্বীকৃতি জানিয়েছে, অর্থাৎ গণকংগ্রেস, রাষ্ট্রীয় পরিষদ, সর্বোচ্চ গণ আদালতের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের ব্যবস্থা করা হয়নি। এরপরে আমরা দেখি যে বিদেশিদের রাজনৈতিক আশ্রয়, অর্থাৎ বিদেশি নাগরিক, কোনো নাগরিক যদি রাজনৈতিকভাবে আশ্রয় প্রার্থনা করে তাহলে 1982 সালের সংবিধানে ওই ব্যক্তিকে রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়ার ব্যবস্থা রাখা হয়। এরপরে আমরা দেখি যে সমাজতান্ত্রিক আধুনিকীকরণ। 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে সমাজতান্ত্রিক আধুনিকীকরণ, অর্থাৎ সমাজতান্ত্রিক আধুনিকীকরণের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক চাকাকে আরো বেগবান করা, একটি বৈজ্ঞানিক সমাজতন্ত্র গঠন করা মূলত এর উদ্দেশ্য ছিল। তাই সমাজতান্ত্রিক আধুনিকীকরণ 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে পরিগণিত। এরপরে আমরা লক্ষ্য করি প্রিয় ছাত্রছাত্রীরা স্থায়ী কমিটির ক্ষমতা বিস্তার। মূলত 1982 সালের সংবিধানে স্থায়ী কমিটির ক্ষমতা বিস্তার ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ স্থায়ী কমিটি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত, যেমন নির্বাচন পরিচালনা করত, তারপরে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ক্ষমতা পরিবর্তন করত, জাতীয় গণকংগ্রেসের অধিবেশন আহ্বান করার ক্ষমতা প্রয়োগ করত, বিভিন্ন ধরনের ক্ষমতা, বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ক্ষমতা প্রয়োগ ছিল স্থায়ী কমিটির। তাই স্থায়ী কমিটির ক্ষমতার বিস্তার সংক্রান্ত বৈশিষ্ট্য 1982 সালের সংবিধানে পাওয়া যায়। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা লক্ষ্য করি কেন্দ্রীয় সামরিক কমিশন। 1982 সালে সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীয় সামরিক কমিশন, অর্থাৎ সংবিধানের 93 নং ধারা অনুসারে চীনের সামরিক বাহিনীর সর্বোচ্চ পরিচালক হলো এ কমিশন। কেন্দ্রীয় সামরিক কমিশন সমস্ত বাহিনীকে নির্দেশ দেয়। এই কমিশন গঠিত হয় একজন সভাপতি, কয়েকজন সহসভাপতি এবং কয়েকজন সদস্য নিয়ে। এরপরে আমরা লক্ষ্য করি যে জনগণের রাজনৈতিক মন্ত্রণা সভা, অর্থাৎ 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে জনগণের রাজনৈতিক মন্ত্রণা সভা। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা লক্ষ্য করি যে গণকমিউনের ক্ষমতা হ্রাস, অর্থাৎ 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে গণকমিউনের ক্ষমতা হ্রাস। এরপরে আমরা লক্ষ্য করি নাগরিকের কর্তব্য। 1982 সালের সংবিধানের 52 থেকে 56 নং ধারা পর্যন্ত চীনের নাগরিকদের অধিকার ভোগের পাশাপাশি রাষ্ট্রের প্রতি তাদের যেসব কর্তব্য রয়েছে তা পালনের কথা কিন্তু বলা হয়েছে। যেমন ক, সংবিধান ও আইন মান্য করা, খ, সামরিক বাহিনীতে যোগদান করা, গ, মাতৃভূমিকে রক্ষা করা এবং বৈদেশিক আক্রমণ প্রতিহত করা, এরপরে আইন অনুসারে কর প্রদান করা, শ্রম শৃঙ্খলা মান্য করা, সরকারের সম্পত্তি রক্ষা করা, শিক্ষা গ্রহণ করা। এরপরে আমরা লক্ষ্য করি নাগরিকের অধিকার। নাগরিকের অধিকার সম্পর্কে কি বলা হয়েছে প্রিয় ছাত্রছাত্রী লক্ষ্য করো। 1982 সালের সংবিধানে 33 থেকে 51 নম্বর ধারায় নাগরিকের মৌলিক অধিকার ভোগের কথা বলা হয়েছে। মৌলিক অধিকারগুলো হলো আইনের দৃষ্টিতে সাম্য ও বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মিটিং মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের স্বাধীনতা, নির্বাচন ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার স্বাধীনতা, ধর্মচারণের অধিকার, বাসস্থানের অধিকার, কর্মের অধিকার, বিশ্রাম ও অবসরকালীন সুযোগ সুবিধার অধিকার, বৃদ্ধ অসুস্থ অবস্থায় বৈষয়িক সাহায্য লাভের অধিকার এবং শিক্ষার অধিকার। এই সমস্ত অধিকার কিন্তু 1982 সালের সংবিধানে সুনির্বাসিত ছিল। এরপরে আমরা লক্ষ্য করি কমিউনিস্ট পার্টির ভূমিকা, অর্থাৎ 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে কমিউনিস্ট পার্টির ভূমিকা।
তোমরা লক্ষ্য করো কমিউনিস্ট পার্টি মূলত মার্ক্সবাদ, লেনিনবাদ এবং মাও সেতুং এর চিন্তাধারার দ্বারা পরিচালিত কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বিপ্লবের জয় এবং সাফল্য সুনিশ্চিত হবে। তো কমিউনিস্ট পার্টির ভূমিকা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। মূলত একটি পার্টি থাকবে, সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি, এবং এর জাতীয় গণকংগ্রেসের যে সদস্য নির্বাচিত হবে সেটা হচ্ছে 70% সদস্য নির্বাচিত হবে কমিউনিস্ট পার্টি থেকে। তাই আমরা বলতে পারি যে কমিউনিস্ট পার্টির ভূমিকা 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে পরিগণিত। এরপর আমরা লক্ষ্য করি সশস্ত্র বাহিনীর ভূমিকার গুরুত্ব। 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সশস্ত্র বাহিনীর ভূমিকা, অর্থাৎ সশস্ত্র বাহিনী কিভাবে দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করবে, সশস্ত্র বাহিনী কিভাবে অন্যান্য বাহিনীকে নিয়ন্ত্রণ করবে, দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করবে, এই সমস্ত বিষয়ে কিন্তু 1982 সালের সংবিধানে উল্লেখ ছিল। এরপরে আমরা লক্ষ্য করি যে এক কক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা। 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হচ্ছে এক কক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা, অর্থাৎ 1982 সালের সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয়েছে। এই এক কক্ষ থেকে পুরা দেশকে পরিচালনার কথা বলা হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা লক্ষ্য করি যে সমাজতান্ত্রিক আত্মিক সভ্যতা। 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সমাজতান্ত্রিক আত্মিক সভ্যতা। সংবিধানের 24 নম্বর অনুচ্ছেদে কিন্তু সমাজতান্ত্রিক আত্মিক সভ্যতার কথা বলা হয়েছে, অর্থাৎ সমাজতন্ত্রের যে আত্মিকভাবে গঠিত হবে, সমাজতন্ত্রকে যে আত্মা দিয়ে দেখতে হবে, এবং এই সমাজতন্ত্রের ভিত্তিতে যে গণপ্রজাতন্ত্রী চীনের জনসাধারণের জীবন, জনগণের জীবন পরিচালিত হবে, সেটার বাস্তব ভিত্তি কিন্তু 1982 সালের সংবিধান পর্যালোচনা করে বিশ্লেষণ করলে দেখা যায়। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা লক্ষ্য করি এর পরের পয়েন্টটা হচ্ছে পররাষ্ট্র নীতি, অর্থাৎ পররাষ্ট্র নীতি 1982 সালের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত। সংবিধানের মূল অংশে পররাষ্ট্র নীতি সম্পর্কে কোনো বক্তব্য সংযোজিত না থাকলেও 1982 সালের সংবিধানের প্রস্তাবনায় পররাষ্ট্র নীতির মূল নীতিসমূহ সংযোজিত রয়েছে। এই পররাষ্ট্র নীতিতে 5টি মূল নীতি হলো সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অবিচ্ছিন্নতা, সম্পর্কে পারস্পরিক সম্মানবোধ, পারস্পরিক আক্রমণ, পররাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, ক্ষমতা এবং পারস্পরিক সুবিধা, অন্য দেশের সাথে কূটনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থান। গণপ্রজাতন্ত্রী চীন নিরন্তর সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং উপনিবেশবাদিকতার বিরোধিতা করে। 1982 সালের সংবিধানে পঞ্চম জাতীয় গণকংগ্রেসে প্রবর্তিত সংবিধান পরবর্তীতে 1988 সালের 12 এপ্রিল সংশোধনী 1, 1993 সালে 29 মার্চ সংশোধনী 2, 1999 সালে 15 মার্চ সংশোধনী 3 এবং 2004 সালের 14 মার্চ সংশোধনী 4 পাশ করা হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, মূলত জাতীয় গণকংগ্রেস এবং গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধান সম্পর্কে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। মূলত তোমরা লক্ষ্য করো যে 1954 সাল এবং 1982 সালের যে সংবিধান, এই মধ্যে মোট 1954 সাল থেকে 1982 সালে 4টা সংবিধান প্রণীত হয়েছে। চীনের অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, প্রত্যেকটা দিক থেকে মাও সেতুং এক বিপ্লবের সৃষ্টি করেছে, যার ফলশ্রুতিতে গণপ্রজাতন্ত্রী চীন আজকে বিশ্বের দরবারে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সমাজতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই একটি মাত্র দেশ মূলত সমাজতন্ত্রকে, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমে, সমাজতন্ত্রকে আধুনিকরণের মাধ্যমে এবং সমাজতন্ত্র ব্যক্তিগত সম্পত্তির, ব্যক্তিগত মালিকানার যে ধারণা এবং এখানে শ্রমিক শ্রেণীর উপর যে গুরুত্ব আরোপ করা হয়েছে, এর মাধ্যমে কিন্তু গণপ্রজাতন্ত্রী চীনকে আজকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তোমরা লক্ষ্য করো, মাও সেতুং শুধুমাত্র দেশের উন্নয়নের কথা ভেবে, দেশের কল্যাণের কথা ভেবে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এখানে অনেক কথা বলা হয়েছে যে সামরিক বাহিনীতে আয়রন কার্টেল নামে একটি নীতি আছে, যেখানে নিজেদের যে অস্ত্র শস্ত্র, যে সামরিক বাহিনীর হিসাব নিকাশ, এটা কিন্তু অন্য কোনো রাষ্ট্র
এটা জানতে পারবে না, এটা শুধু জানার অধিকার রয়েছে গণপ্রজাতন্ত্রী চীনের, এবং এটা তারা প্রকাশ করে না। প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের ক্লাস। আশা করছি এতটুকু হলে তোমরা উপকৃত হবে। তো এই প্যান্ডেমিক সিচুয়েশন পরিস্থিতিতে তোমরা সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করবে এবং বাসায় থেকে ঠিকমতো পড়াশোনা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।